তো আজকে আমরা ভারতীয় হিন্দু ক্যালেন্ডারের কাল গণনা পদ্ধতি সম্পর্কে জানব। অর্থাৎ এই ক্যালেন্ডারে কোন কোন পদ্ধতির মাধ্যমে কাল গণনা করা হয় এবং এর বৈজ্ঞানিক যুক্তি কি সে সম্পর্কে জানব। তো প্রথমত আমাদের জানতে হবে কি সময়ের যে গণনা তার যে একক রয়েছে সেই একক সম্পর্কে। আমরা প্রায় সকলেই জানি যে যে কোনো জিনিসের পরিমাপের জন্য কোনো না কোনো একটি একক থাকে। তো আমাদের যে ভারতীয় কাল গণনা পদ্ধতি রয়েছে, তো সেই কাল গণনা পদ্ধতি অনুযায়ী সময়ের একক কিন্তু আলাদা। তো এই যে ঘন্টা, মিনিট, সেকেন্ড, এটি হচ্ছে কি একটি সময়ের একক, অর্থাৎ সময় পরিমাপের একটি একক। কিন্তু এটি আমাদের ভারতীয় কাল গণনা পদ্ধতি অনুযায়ী এই এককটি এটি আমাদের পদ্ধতি নয়। অর্থাৎ এখানে 60 সেকেন্ডে 1 মিনিট এবং 60 মিনিটে 1 ঘন্টা, এই যে পদ্ধতিটি এটি আমাদের ভারতীয় পদ্ধতি নয়। তো ভারতীয় পদ্ধতি অনুযায়ী কাল গণনা অন্যরকম। তো বাবুলক, তোমাদের জন্য একটি প্রশ্ন যে আমাদের ভারতীয় কাল গণনা পদ্ধতি অনুযায়ী ঘন্টাকে কি বলা হয়, মিনিটকে কি বলা হয় এবং সেকেন্ডকে কি বলা হয়? তো যদি তোমাদের জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি তোমাদের না জানা থাকে যে ঘন্টাকে কি বলা হয় আমাদের ভারতীয় ভাষা অনুযায়ী এবং মিনিটকে কি বলা হয়, সেকেন্ডকে কি বলা হয়, তো এটি হচ্ছে কি ব্রিটিশদের অথবা পশ্চিমী দেশের কাল গণনা পদ্ধতি অনুযায়ী সময়ের একক। আমাদের সময়ের একক কি সেটি যদি তোমাদের জানা থাকে তো কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর যদি তোমাদের না জানা থাকে, তোমাদের যে বাড়ির আশেপাশে গৃহ শিক্ষক রয়েছে তাকে অবশ্যই জিজ্ঞাসা করে জেনে নিতে পারো। আর এতেও যদি তুমি না জানতে পারো তো এই সম্পর্কে একটি ভিডিও অবশ্যই বানাবো। তো তোমাদের অবশ্যই জানার অভিরুচি থাকতে হবে যে এই ঘন্টাকে আমাদের ভারতীয় ভাষায় কি বলা হয়, মিনিটকে ভারতীয় ভাষায় কি বলা হয় এবং সেকেন্ডকে ভারতীয় ভাষায় কি বলা হয়। তো পশ্চিমী দেশের কাল গণনা পদ্ধতি অনুযায়ী সময়ের সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে ন্যানো সেকেন্ড। তো এই ন্যানো সেকেন্ডের চেয়েও ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের যে ভারতীয় কাল গণনা পদ্ধতি রয়েছে তার একক, সেটি হচ্ছে কি পরমাণু। পরমাণু বলতে এটি সময়ের সবচেয়ে ছোট্ট বা ক্ষুদ্রতম একক। তো এই এককটি হচ্ছে কি ক্ষুদ্রতম যে পরমাণু রয়েছে সেই পরমাণুর স্পন্দন, তো সেই স্পন্দনের যে সময় সেই সময়কে গণনা করা হয়, তাকে বলা হয় কি পরমাণু। তো একটি পরমাণুর দুবার স্পন্দন করতে যে সময় লাগে তো সেই সময়কে বলা হয় এক অণু। তো এইভাবে আমাদের ভারতীয় কাল গণনার যে একক বা সময়ের যে একক সেই এককগুলি তৈরি করা হয়েছে। তো অবশ্যই আমাদের যে ভারতীয় কাল গণনা পদ্ধতি রয়েছে তার এককগুলি আমাদের জানা অতি আবশ্যক, কারণ এগুলি আমাদের কাল গণনা পদ্ধতির একক নয়। যার কারণে যদি আমরা না জানি তো ভবিষ্যতে আমাদের পরের পিঢ়িকে আমাদের ভারতীয় সংস্কৃতি সম্পর্কে অবগত করাতে পারবো না। তো তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই আমাদের যে ভারতীয় কাল গণনার একক রয়েছে সেই একক সম্পর্কে ভিডিও তৈরি করব। তো বিক্রম সম্বত ক্যালেন্ডারের দিন সংখ্যাকে তিথি বলা হয়ে থাকে। অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডারে যদি একদিন হয় সেখানে সেই দিন সংখ্যাকে তিথি বলা হয়, এক তিথি। তো আমাদের ভারতীয় বিক্রম সম্বত ক্যালেন্ডারে 28 দিন অথবা 29 দিন অথবা 30 দিনে এক মাস হয়ে থাকে। আবার একটি তিথির দৈর্ঘ্য 19 থেকে 27 ঘন্টা দীর্ঘ হতে পারে। অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী 24 ঘন্টায় একদিন, ঠিক তেমনি আমাদের বিক্রম সম্বত ক্যালেন্ডার অনুযায়ী 19 ঘন্টাও একটি তিথি হতে পারে এবং 27 ঘন্টারও একটি তিথি হতে পারে। এই যে পার্থক্যটি, এই পার্থক্যটি হয়ে থাকে চাঁদের যে ঘূর্ণন পথ তার উপর ভিত্তি করে। তো আমরা সকলেই জানি যে পৃথিবীর ঘূর্ণন পথ অথবা চাঁদের ঘূর্ণন পথ এগুলি বৃত্তাকার নয়, এগুলি কি উপবৃত্তাকার। তো আমাদের যে ভারতীয় ঋষি মুনিরা ছিলেন তো তারা অবশ্যই এটি জানতেন যে পৃথিবী হোক অথবা চাঁদ, তাদের ঘূর্ণন পথ বৃত্তাকার নয়। এই কারণে যে পূর্ণ ঘূর্ণন সেটিও কি আলাদা আলাদা হয়ে থাকে। তো এই কারণে 19 ঘন্টা অথবা 27 ঘন্টায় একটি তিথি হয়ে থাকে। আবার আমাদের ভারতীয়
যে হিন্দু ক্যালেন্ডার বা বিক্রম সম্বত, সেখানে কি বছর হয়ে থাকে 354 দিনের, অর্থাৎ 6 মাস 30 দিন থাকে এবং 6 মাস 29 দিন থাকে। তো এই দিন সংখ্যাকে যোগ করলে আমরা পাবো কি 354 দিন বা 354টি তিথি। তো বিক্রম সম্বত ক্যালেন্ডারে এক বছর হয় 12টি মাসে: চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন। তো চৈত্র মাস থেকে শুরু হয়, ফাল্গুন মাসে শেষ হয়। এই হচ্ছে 12টি মাসে এক বছর। তো এরপর 30 দিনে এক মাস। তো একটি মাসে দুটি পক্ষ থাকে, একটি হচ্ছে শুক্লপক্ষ আর একটি হচ্ছে কৃষ্ণপক্ষ। তো শুক্লপক্ষে থাকে 15 দিন এবং কৃষ্ণপক্ষে থাকে 15 দিন। এই হচ্ছে মোট 30 দিন। এরপর রয়েছে কি সপ্তাহ। এক সপ্তাহ হয় 7 দিনে। তো এখানে সপ্তাহ শুরু হয় সোমবার থেকে এবং রবিবারে সপ্তাহ শেষ হয়। তো এই হচ্ছে 7 দিনে এক সপ্তাহ। তো এই যে এক বছর হয় 12 মাসে, এরপর এক মাস হয় 30 দিনে, এক সপ্তাহ হয় 7 দিনে, এই যে পদ্ধতিটি, এই পদ্ধতিটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারে যে নেওয়া হয়েছে, এই ক্যালেন্ডার আমাদের যে সনাতন ধর্মের যে হিন্দু ক্যালেন্ডার রয়েছে, এই ক্যালেন্ডার অনুযায়ী কপি করা হয়েছে। তো আমাদের ভারতীয় হিন্দু ক্যালেন্ডারকে কপি করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৈরি করা হয়েছে, যে এক বছর 12টি মাসে হবে এবং এক মাস 30 দিনের হবে, এক সপ্তাহ 7 দিনের হবে। তো এই যে বার্ষরিক চক্র, তো এটিকেই কপি করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। অর্থাৎ বিশ্বের সমস্ত ক্যালেন্ডার এই ক্যালেন্ডারকে কপি করে তারা ক্যালেন্ডার তৈরি করেছেন। তো গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রথমে বছর ছিল 10 মাসে, তারপর এই ভারতীয় ক্যালেন্ডার দেখে তারা 12 মাসে এক বছর করে নেয়। দিন সংখ্যাও কম ছিল এবং সপ্তাহও কম ছিল। তো এগুলিকে দেখে তারা কি সংশোধন করে নেয়। তো পৃথিবীতে একমাত্র বিজ্ঞানসম্মত ক্যালেন্ডার প্রাচীন যুগে ছিল এই বিক্রম সম্বত ক্যালেন্ডার। তো 30 দিন অথবা 29 দিনে এক মাস হয়ে থাকে। তো সেখানে দুটি পক্ষ থাকে, একটি হচ্ছে কৃষ্ণপক্ষ, একটি হচ্ছে শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষে থাকে 15 দিন এবং শুক্লপক্ষে থাকে 15 দিন। এই হচ্ছে মোট 30টি দিন অথবা 30টি তিথি। তো এই বিক্রম সম্বত ক্যালেন্ডার চাঁদ ও পৃথিবীর ঘূর্ণনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো চাঁদের ঘূর্ণনের উপর ভিত্তি করে মাসের গণনা করা হয়, পৃথিবীর ঘূর্ণনের উপর ভিত্তি করে বছরের গণনা করা হয়। তাই একে লুনি সোলার ক্যালেন্ডারও বলা হয়ে থাকে। যেমন ধরো পৃথিবী এই বিন্দুতে রয়েছে এবং এই বিন্দুতে ঠিক ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365.25 দিন। তো একটি পূর্ণ বৃত্ত 360 ডিগ্রির হয়ে থাকে। তাই এই 360 ডিগ্রি ঘূর্ণন সম্পূর্ণ করতে পৃথিবীর সময় লাগে 365.25 দিন। এবং চাঁদ আমাদের পৃথিবীর চারিদিকে পূর্ণ একবার ঘূর্ণন সম্পন্ন করতে সময় লাগে 27.3 দিন। অর্থাৎ চাঁদের এই পূর্ণ বৃত্ত অর্থাৎ 360 ডিগ্রিকে ভ্রমণ করতে সময় লাগে 27.3 দিন। তো এই চাঁদের যে ঘূর্ণন প্রায় এক মাস সময় লাগে। যেমন আমাদের যে মাসের গণনা করা হয় 30 দিন, তো 30 দিনে এক মাস, এখানে তো চাঁদ 27 দিনে তার ঘূর্ণন সম্পন্ন করে, তো আরো 3 দিন বাকি থাকে। তো এই 3 দিন কি করে পূর্ণ হয়? তো অবশ্যই চাঁদের এই পূর্ণ ঘূর্ণন করতে অর্থাৎ 360 ডিগ্রি ঘূর্ণন করতে 27 দিন সময় লাগে, কিন্তু এক অমাবস্যা থেকে আরেক অমাবস্যা পর্যন্ত আসতে তার 29.53069 দিন সময় লাগে, অর্থাৎ 29.5 দিন সময় লাগে। তো এক অমাবস্যা থেকে আর এক অমাবস্যা আসতে যে 27 থেকে 29 দিন সময় লাগে, এটি কি করে হয়ে থাকে এই ঘটনাটি আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো তাই আমাদের হিন্দু ক্যালেন্ডারে 29.53069 দিনে এক মাস ধরা হয়ে থাকে। তো পৃথিবীর একবার পূর্ণ ঘূর্ণন করতে বা 360 ডিগ্রি ভ্রমণ করতে সময় লাগে কত? 365.25 দিন বা এক বছর। তো চাঁদের পৃথিবীর চারিদিকে পূর্ণ ঘূর্ণন করতে সময় লাগে কত? 29.53069 দিন বা এক মাস। তো একবার ঘূর্ণন করতে এক মাস সময় লাগে। তো এক বছরের সময় হবে কত? 354.36707 দিন।
তো পৃথিবীর এক বছরের তুলনায় চাঁদের এক বছর কি 10 দিন কম থাকে। 365.25 কে যদি আমরা বিয়োগ করি 354.5306 দ্বারা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো কত? 10.882993 দিন, প্রায় 10.5 দিন সময় কম থাকে এর তুলনায়। তো প্রত্যেক বছর সৌর ক্যালেন্ডারের তুলনায় আমাদের যে বিক্রম সম্বত ক্যালেন্ডার সেটি 10 দিন পিছিয়ে থাকে। তো এটিকে সমাধান করার জন্য একটি পদ্ধতি আছে আমাদের বিক্রম সম্বত ক্যালেন্ডারে, তাকে বলা হয় কি অধিক বর্ষ বা মল মাস। তো এই অধিক বর্ষের যে পদ্ধতিটি বা লিপ ইয়ারের যে পদ্ধতি, এটি কি এই বিক্রম সম্বত ক্যালেন্ডার থেকেই কপি করা হয়েছে। তো এই বিক্রম সম্বত ক্যালেন্ডার থেকেই এই লিপ ইয়ার বা অধিক বর্ষের যে ধারণাটি কপি করে তারা গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৈরি করেছে। তো এখন আমরা দেখব প্রতি বছর যে 10 দিন করে কমে যায় এই 10 দিনকে মেলানোর যে পদ্ধতি সেই পদ্ধতিটি দেখো। চাঁদের 3 বছরের দিন সংখ্যা কত হবে? যদি আমরা 354.53069 কে 3 দ্বারা গুণ করি তো আমরা এটি পাবো 1036.1012 দিন। চাঁদের বছর অনুযায়ী এটি কি 3 বছরের দিন সংখ্যা। এবং সূর্যের 3 বছরের দিন সংখ্যা কত হবে? 365.25 গুণিতক 3, তাহলে আমরা পাবো কত? 1095.75 দিন। তো এটি কি সৌর ক্যালেন্ডার ভিত্তিক 3 বছরের দিন সংখ্যা, আর এটি কি চন্দ্র ক্যালেন্ডার ভিত্তিক 3 বছরের দিন সংখ্যা। তো সৌর ক্যালেন্ডার অনুযায়ী 3 বছরের দিন সংখ্যা এটি, অর্থাৎ 1095.75 দিন। আর এখানে কত? 1063.1012 দিন। তো 3 বছরে কতদিন পিছিয়ে পড়ে চন্দ্রবৎসর? 32.648779 দিন পিছিয়ে পড়ে। তো এই পিছিয়ে পড়া দিনটিকে 3 বছর অন্তর অধিক বর্ষ রূপে যুক্ত করা হয়। তো যদি আমরা এই 3 বছরের জমানো দিন সংখ্যার সঙ্গে বর্ধিত যে 3 বছরে যে 10 দিন 10 দিন করে দিন সংখ্যাটি জমেছিল সেই জমানো দিনগুলিকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কত পাবো? 1095.75 দিন। অর্থাৎ এটি প্রমাণিত যে 3 বছর পর সৌর ক্যালেন্ডারের সঙ্গে আমাদের যে বিক্রম সম্বত ক্যালেন্ডার তার দিন সংখ্যা মিলে যায়। তো মাসের গণনা করা হয় চাঁদের ঘূর্ণনের উপর ভিত্তি করে এবং বছরের গণনা করা হয় পৃথিবী সূর্যের চারিদিকে ঘূর্ণনের উপর ভিত্তি করে। তো তাই এই বিক্রম সম্বত ক্যালেন্ডারকে লুনি সোলার ক্যালেন্ডার বলা হয়ে থাকে। তো এটি সব থেকে বিজ্ঞানযুক্ত ক্যালেন্ডার এবং তার প্রমাণ। তো অধিক বছর যুক্তকরণেরও একটি পদ্ধতি বা নিয়ম রয়েছে। তো সেই নিয়মটি হচ্ছে কি প্রতি 32 মাস 16 দিন বা তিথি 8 ঘড়ি অন্তর অন্তর অধিক বর্ষ যুক্ত করা হয়, যা প্রায় 3 বছরের সমান। তো এই যে ঘটি এটি কিন্তু একটি একক, তো এটি আমাদের ভারতীয় কাল গণনার একক। তো পশ্চিমী দেশের একক 24 মিনিট এবং আমাদের যে ভারতীয় কাল গণনার একক সেটি 1 ঘটি। তো 24 মিনিট সমান 1 ঘটি। তো এটিকে ঘটি অথবা ঘড়ি বলা হয়ে থাকে। তো এবছর 2080 বিক্রম সম্বত অনুযায়ী শ্রাবণ মাসে অধিক বর্ষ ছিল। তো এই অধিক বর্ষর গণনা 32 মাস, অর্থাৎ এই শ্রাবণ মাসের যে পরের মাস তার পরের মাস থেকে হিসাব করা হবে। এবং শ্রাবণটিকে ধরা হবে না, কারণ এটি অধিক বর্ষ ছিল বা অধিক মাস ছিল। তো শ্রাবণের পরে যে ভাদ্র মাস, তো সেখান থেকে 32 মাস গণনা করা হবে। অর্থাৎ একে 1 ধরা হবে, তারপরে 2, তারপরে 3, এইভাবে 32 মাস পর 16 দিন যেতে হবে, এরপর 8 ঘটি বা 8 ঘড়ি হতে হবে, তারপর আমরা একটি অধিক বর্ষ যুক্ত করব। তো এই হচ্ছে ভারতীয় যে হিন্দু ক্যালেন্ডার বা বিক্রম সম্বত ক্যালেন্ডার। তো তার যে বৈজ্ঞানিক ভিত্তি এবং অধিক বর্ষ যুক্ত করার যে নিয়ম বা পদ্ধতি, তো সেটি আলোচনা করা হলো। তো এটি অধিক যুক্তিযুক্ত ও
বৈজ্ঞানিক ভিত্তিক ক্যালেন্ডার। তো এখান থেকেই সারা বিশ্বের যে ক্যালেন্ডার তৈরি হয়েছে এই পদ্ধতিকেই অনুসরণ করে তৈরি করা হয়েছে। যেমন 12টি মাসে 1 বছর, 30টি দিনে 1 মাস, 60টি দিনে 1 সপ্তাহ, এই যেগুলির যে গণনা পদ্ধতি বা অধিক বর্ষ যুক্ত করারও যে পদ্ধতি, এগুলিকেও কপি করা হয়েছে। কারণ পশ্চিমী দেশের লোকেরা বা বিজ্ঞানীরা জানতোই না পৃথিবীর পূর্ণ ঘূর্ণন করতে কতটুক সময় লাগে, কিন্তু আমাদের ভারতীয় যে ঋষিমুনিরা ছিলেন তারা এই সমস্ত বিষয়গুলি একদম নিখুঁতভাবে গণনা করে এই ক্যালেন্ডারটি উপস্থাপন করেছে। তো চাঁদ যখন সূর্যের সামনে থাকে তখন হয় কৃষ্ণ অমাবস্যা বা 0 ডিগ্রি, অর্থাৎ পৃথিবীর বিন্দু ও চাঁদের বিন্দু ও সূর্যের বিন্দু তারা একই বিন্দুতে অবস্থান করে, তাই এখানে কি 0 ডিগ্রি। এবং একটি পূর্ণ বৃত্ত হয় 360 ডিগ্রি। তো এই পূর্ণ ঘূর্ণন বা 360 ডিগ্রি ঘুরে আসতে তাদের সময় লাগে প্রায় 29 দিন। তো এই 29কে যদি আমরা 360 দিয়ে ভাগ করি তো আমরা পাবো কি 12 ডিগ্রি, অর্থাৎ চাঁদ তার একদিনে 12 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। তো চাঁদের 12 ডিগ্রি হওয়া মানে এক দিন বা একটি তিথি ধরা হয়ে থাকে। যেমন 12 ডিগ্রি এখানে চলে এসেছে চাঁদ শুক্ল প্রতিপদা, এরপরে রয়েছে 24 ডিগ্রি শুক্ল দ্বিতীয়া। তো এরপর চাঁদ 36 ডিগ্রি কোণে অবস্থান করেছে শুক্ল তৃতীয়া বা 3 দিন। এরপর 48 ডিগ্রি শুক্ল চতুর্থী, এরপর 60 ডিগ্রি শুক্ল পঞ্চমী, এরপর 72 ডিগ্রি শুক্ল ষষ্ঠী, এরপর 84 ডিগ্রি শুক্ল সপ্তমী বা 7 দিন, এরপর 96 ডিগ্রি শুক্ল অষ্টমী। তো এরপর 108 ডিগ্রি অর্থাৎ শুক্ল নবমী বা 9 নম্বর দিন, এরপর 120 ডিগ্রি শুক্ল দশমী। তো এরপর চাঁদের অবস্থান 132 ডিগ্রিতে এবং শুক্ল একাদশী বা 11 দিন। তো এরপর চাঁদ 144 ডিগ্রিতে অবস্থান করেছে বা চাঁদ পৃথিবীর থেকে 144 ডিগ্রি কোণে অবস্থান করেছে। তো এখানে হয়েছে কি শুক্ল দ্বাদশী বা 12 দিন। তো এরপর 156 ডিগ্রি শুক্ল ত্রয়োদশী বা 13 দিন। তো এরপর 168 ডিগ্রি শুক্ল চতুর্দশী। তো এরপর 180 ডিগ্রি অর্থাৎ শুক্ল পূর্ণিমা। এখন চাঁদটি পৃথিবীর বিপরীত দিকে অবস্থান করেছে এবং সূর্যরশ্মি সরাসরি এই চাঁদের উপর গিয়ে পড়েছে এবং এখানে আমরা পূর্ণ চাঁদ দেখতে পাই। আর পৃথিবী থেকে চাঁদের যে কোণ তৈরি করেছে সেটি হচ্ছে কি 180 ডিগ্রি। তো এটি শুক্ল পূর্ণিমা বা 15 দিন, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত চাঁদের যে ঘূর্ণন একে বলা হয় শুক্লপক্ষ। তো আমাদের বিক্রম সম্বত ক্যালেন্ডারে যে মাসের গণনা করা হয় সেখানে একটি মাসে দুটি পক্ষ থাকে, একটি হচ্ছে কৃষ্ণপক্ষ, একটি হচ্ছে শুক্লপক্ষ। তো 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত হচ্ছে শুক্ল পক্ষ। তো এই শুক্ল পক্ষে থাকে 15 দিন এবং 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত কৃষ্ণপক্ষ, এখানে থাকে 15 দিন। তো এই হচ্ছে মোট 30 দিন। তো এরপর 192 ডিগ্রি অর্থাৎ কৃষ্ণ প্রতিপদা 16 নম্বর দিন বা কৃষ্ণপক্ষের প্রথম দিন। এরপর 204 ডিগ্রি কৃষ্ণ দ্বিতীয়া, এরপর 216 ডিগ্রি কৃষ্ণ তৃতীয়া, এরপর 228 ডিগ্রি কৃষ্ণ চতুর্থী, এরপর 240 ডিগ্রি কৃষ্ণ পঞ্চমী, এরপর 252 ডিগ্রি কৃষ্ণ ষষ্ঠী, এরপর 264 ডিগ্রি কৃষ্ণ সপ্তমী, এরপর 276 ডিগ্রি কৃষ্ণ অষ্টমী, এরপর 288 ডিগ্রি কৃষ্ণ নবমী, এরপর 300 ডিগ্রি কৃষ্ণ দশমী, এরপর 312 ডিগ্রি কৃষ্ণ একাদশী। তো এরপর 324 ডিগ্রি অর্থাৎ কৃষ্ণ দ্বাদশী। তো এটি কৃষ্ণ পক্ষের 12 নম্বর দিন এবং 0 ডিগ্রি থেকে এখানে পর্যন্ত 27তম দিন, অর্থাৎ এই 0 ডিগ্রি থেকে এখান পর্যন্ত
27তম দিন এবং কৃষ্ণপক্ষের সেটি 12তম দিন। তো এটিকে বলা হবে কি কৃষ্ণ দ্বাদশী। এরপর 336 ডিগ্রি কৃষ্ণ ত্রয়োদশী অর্থাৎ কৃষ্ণপক্ষের 13 নম্বর দিন। এরপর 348 ডিগ্রি অর্থাৎ কৃষ্ণ চতুর্দশী। এরপর 360 ডিগ্রি অর্থাৎ কৃষ্ণ অমাবস্যা। 360 ডিগ্রি অর্থাৎ আবার 0 ডিগ্রিতে চাঁদ এসে পৌঁছেছে। তো এই যে পূর্ণ ঘূর্ণন অর্থাৎ 360 ডিগ্রি ঘুরে আসতে যে সময় লাগে সেই সময়ের উপর ভিত্তি করে মাসের গণনা করা হয়। তো এই যে ঘূর্ণন এখানে কি দুটি পক্ষ থাকে, এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি হচ্ছে শুক্লপক্ষ, পরে 180 ডিগ্রি থেকে আবার 360 ডিগ্রি এটি হচ্ছে কৃষ্ণপক্ষ। চাঁদ যখন 0 ডিগ্রিতে অবস্থান করে তখন হয় কৃষ্ণ অমাবস্যা, চাঁদ যখন 180 ডিগ্রিতে অবস্থান করে তখন হয় শুক্ল পূর্ণিমা। তো এখান থেকে এই পর্যন্ত শুক্ল পূর্ণিমা তিথি এবং এখান থেকে এই পর্যন্ত কৃষ্ণ অমাবস্যা তিথি। তো চাঁদ ও পৃথিবীর যে ঘূর্ণন এর যে গতিবিধি, এই গতিবিধিকে আমরা অধ্যয়ন করে কোন গ্রহ কোথায় অবস্থান করেছে, কোন রাশিতে রয়েছে অথবা কোন আয়নে রয়েছে, উত্তরায়ণ না দক্ষিণায়ন, এগুলির হিসাব গণনা আমরা করতে পারি। আবার এই যে চাঁদ ও পৃথিবীর যে ঘূর্ণন, এই ঘূর্ণন গতিকে আমরা অধ্যয়ন করে এটি বলতে পারি যে কোন সময়ে কোন তারিখে কোন দিনে ঘটবে চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ। আমরা এই পৃথিবীর গতি ও চাঁদের গতি এই গতিবিধিকে অধ্যয়ন করে আমরা বলতে পারি বা আগাম পূর্বাভাস দিতে পারি। অর্থাৎ এই বিক্রম সম্বত ক্যালেন্ডার বা ভারতীয় যে হিন্দু ক্যালেন্ডার এটি অধিক বিজ্ঞানযুক্ত ক্যালেন্ডার। তো প্রাচীনকালে একমাত্র বিজ্ঞানযুক্ত ক্যালেন্ডার এই বিক্রম সম্বত ক্যালেন্ডারই ছিল। অর্থাৎ এর প্রমাণ এটি যে 1958 সালে যখন নাসা ছিল না তখন কি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এগুলি ঘটতো না? অবশ্যই ঘটতো। তো সেগুলি ভারতীয় যে ঋষিমুনিরা কিভাবে জানতে পারত? তো আমাদের যে এই কাল গণনা পদ্ধতি, এই যে ক্যালেন্ডারের যে কাল গণনা পদ্ধতি, এই পদ্ধতি অধ্যয়ন করেই সেই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সঠিক সময়, সঠিক দিন, সঠিক তারিখ বলে দিতে পারত বা এখনো পর্যন্ত আমরা বলে দিতে পারি। তো নাসার স্থাপনের পর নাসা এখন জানতে পারে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের ঘটনা, কিন্তু ভবিষ্যতে 2050-এ কোন তারিখে কোন সময়ে কোন দিনে সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ ঘটবে এটি আজ পর্যন্ত নাসা বলতে পারবে না। তুমি চাইলে গুগলে সার্চ করতে পারো যে 2050-এ কখন সূর্যগ্রহণ কোন সময়ে কোন তারিখে কোন দিনে ঘটবে। তো সেই তথ্য নাসার জানা নেই, কিন্তু আমাদের ভারতীয় হিন্দু সনাতন ধর্মের যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারে 2050 কেন 100 বছর আগে কোন সময়ে কোন তারিখে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ঘটবে তার ডেট লিখে দেওয়া রয়েছে। তো এটি হচ্ছে ভারতের জ্ঞান। তাই পশ্চিমী দেশের তুলনায় আমাদের ভারতীয় যে হিন্দু ক্যালেন্ডার রয়েছে বিক্রম সম্বত একটি অধিক যুক্তিযুক্ত এবং অধিক বিজ্ঞানসম্মত ক্যালেন্ডার। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।